আমাদের সমাজে এটা খুব বেশি যে অপ্রচলিত তা কিন্তু না, এটা হয়ে থাকে বিশেষ করে গ্রাম পর্যায়ে। তো সেই একই জিনিসই আইনে অবশ্যই বিষয় আছে যে ধর্ষণের মামলাগুলো আপোষযোগ্য নাকি আপোষযোগ্য না, সেই দৃষ্টিতে দেখলে এগুলো আপোষযোগ্যই না, আইনের ব্যত্যয়। ঢাকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ মামলায় আদালত আজ এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এইসব কিছু এবং আরও নানা বিষয় নিয়ে বিবিসি বাংলায় আজকের প্রবাহ। বিবিসি বাংলার সন্ধেবেলার আয়োজন প্রবাহ শর্টওয়েভ ছাড়াও প্রচারিত হচ্ছে FM তরঙ্গে বাংলাদেশে প্রধান 10টি শহরে, আর ইন্টারনেটে অনুষ্ঠানটি লাইভ প্রচারিত হচ্ছে bbcbangla.com ওয়েবসাইট থেকে। আজকের প্রবাহ পরিবেশন করছি আমি মাসুদ হাসান খান। একটু আগে শিরোনামেই যেমনটা শুনছিলেন, অস্ট্রেলিয়ার সামরিক বাহিনী বলছে আফগানিস্তান যুদ্ধের সময় তাদের সৈন্যরা অন্তত 39 জন বেসামরিক নাগরিক ও যুদ্ধবন্দীকে বেআইনিভাবে হত্যা করেছে, এমন বিশ্বাসযোগ্য প্রমাণ তারা পেয়েছে। এ নিয়ে 4 বছর ধরে তদন্ত করার পর অস্ট্রেলিয়া সামরিক বাহিনী আজ একটি রিপোর্ট প্রকাশ করেছে। সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল অ্যাঙ্গাস ক্যাম্পবেল বলেছেন, এই রিপোর্ট থেকে কোনো সৈন্যের মধ্যে তথাকথিত যোদ্ধা সংস্কৃতির এক লজ্জাজনক ইতিহাস খুঁজে পাওয়া গেছে। এ নিয়ে আরও শুনুন সাইয়েদা আক্তারের কাছে। আফগানিস্তানের বেসামরিক মানুষ হত্যার সাথে জড়িত বলে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা সবাই অস্ট্রেলিয়ার স্পেশাল ফোর্স SAS এর সদস্য। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে 2009 থেকে 2013 সাল পর্যন্ত সময়ে যুদ্ধবন্দী, কৃষক এবং বেসামরিক আফগানদের হত্যার দায়ে 19 জন বর্তমান এবং সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে পুলিশ তদন্ত শুরু করবে। সামরিক বাহিনীর এই তদন্তে নেতৃত্ব দিয়েছেন মেজর জেনারেল জাস্টিস পল ব্রেরেটন। এতে 400-র বেশি লোকের সাক্ষ্য নেওয়া হয়েছে। সিডনি থেকে বিবিসির সংবাদদাতা শায়মা খলিল বলছেন, প্রতিবেদন থেকে জানা যাচ্ছে বন্দীদের গুলি করে মানুষ খুনের অভিজ্ঞতা অর্জনের ব্যাপারে SAS এর নতুন সৈনিকদের উৎসাহ দেয়া হতো। সামরিক বাহিনীতে এই প্রথার নাম ব্লাডিং। এরপর নিহত মানুষের আশেপাশে অস্ত্র এবং ওয়্যারলেস ফেলে দেখানো হতো যে এরা যুদ্ধ করে মারা গেছে। অস্ট্রেলিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল অ্যাঙ্গাস ক্যাম্পবেল বলছেন, তদন্তের কোনো ঘটনাতেই প্রমাণ পাওয়া যায়নি যে লড়াই চলার সময় এসব আফগানকে হত্যা করা হয়েছে। এই প্রতিবেদন প্রকাশের আগেই গত সপ্তাহে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন যে এসব ঘটনার পুলিশি তদন্তের জন্য একজন বিশেষ তদন্তকারীকে নিয়োগ করা হবে। সেই তদন্ত শেষ হতে কয়েক বছর লেগে যেতে পারে। এরপরই বিচারের প্রশ্ন উঠবে। তবে আফগানিস্তানে বেআইনিভাবে বেসামরিক মানুষকে খুনের অভিযোগ এটাই প্রথম নয়। এবছরের গোড়ার দিকে আন্তর্জাতিক অপরাধ আদালত যুক্তরাষ্ট্রের সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে তদন্ত শুরু করেছে। সাইয়েদা আক্তার। বাংলাদেশে ধর্ষণের অভিযোগে এক মামলায় হাইকোর্টের আদেশের পর ফেনী জেলার কারাগারে আজ ভুক্তভোগী তরুণীর সাথে অভিযুক্তের বিয়ে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। সরকারি কৌঁসুলিরা বলছেন, হাইকোর্ট বিয়ে আয়োজনের নির্দেশ দিয়েছিল এবং সেই অনুযায়ী ভুক্তভোগী ও অভিযুক্তের উপস্থিতিতে স্থানীয় প্রশাসন এই বিয়ের আয়োজন করে। উত্তরাঞ্চলীয় জেলার নাটোরেও আজ আরেকটি ধর্ষণ মামলায় সেখানকার আদালতে ভুক্তভোগী এবং অভিযুক্তের মধ্যে বিয়ে দেওয়া হয়েছে। মানবাধিকার কর্মীদের পাশাপাশি বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হকও বলছেন, আইনে ধর্ষণের অপরাধ আপোষযোগ্য নয়। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন সংবাদদাতা কাদির কল্লোল। ফেনীর সোনাগাজী উপজেলার প্রত্যন্ত একটি গ্রামের একজন তরুণী তাঁর প্রতিবেশী একজন যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছিলেন প্রায় 6 মাস আগে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের সেই মামলা দায়েরের পর থেকেই ওই যুবক গ্রেপ্তার রয়েছেন ফেনী জেলা কারাগারে। অভিযুক্তের পক্ষ থেকে হাইকোর্টের জামিনের আবেদন করা হয়েছিল। সেই মামলার সরকারি আইনজীবী কাজী বুলবুল আহমেদ সোহাগ জানিয়েছেন, উভয়ের পরিবারের মধ্যে আপোষ মীমাংসা হয়েছে এবং অভিযুক্ত ভুক্তভোগীকে বিয়ে করবে এই বিষয়টি জামিনের আবেদনের শুনানিতে আদালতকে জানানো হয়। তখন হাইকোর্ট কারা ফটকে বিয়ের আয়োজন করার জন্য ফেনীর জেলা প্রশাসন এবং কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়। সেই নির্দেশ অনুযায়ী আজ প্রশাসনের আয়োজনে বিয়ের অনুষ্ঠানে এই সরকারি আইনজীবীও উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, ভুক্তভোগী এবং অভিযুক্ত ও তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান করা হয়েছে। কারাগারের ভিতরে বিয়ের আয়োজন, এখানে তো আসলে প্রবাসী সংরক্ষিত, সেখানে কাজী সাহেব এবং দুই পক্ষের বাদিনী ভিকটিম এবং মানে বরকনে, তারপরে কাজী সাহেব, দুই পক্ষের আইনজীবী, জেল সুপার, জেলার এবং আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে এবং দুই পক্ষের গার্ডিয়ানের উপস্থিতিতে বিয়েটি সম্পূর্ণ হয়। মিষ্টি মুখ করা হয়েছে, খেজুর মিষ্টি মুখ, 6 লক্ষ টাকা দেনমোহর ধরা হয়েছে।
ভুক্তভোগী তরুণীর মামা মোহাম্মদ আবু সুফিয়ান জানিয়েছেন, তার ভাগ্নি এবং অভিযুক্তের মধ্যে আগে প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছিল। এই অভিযোগে তারা মামলা করেছিলেন। মিস্টার সুফিয়ান আরও বলেছেন, তারা দুই পরিবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কয়েক দফা আলোচনার পর তাদের মধ্যে সমঝোতা হয়েছে। তাদের এই আপোষ মীমাংসার ভিত্তিতে হাইকোর্টের নির্দেশ আসে, আর হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এখন বিয়ে হলো। এতে তারা দুই পরিবারই খুশি বলে তিনি উল্লেখ করেছেন। আগে সমঝোতা হয়ে গেছিল, তখন এরা মনে করেন যে হাইকোর্ট গেছে, হাইকোর্ট থেকে হাইকোর্টের অনুমোদন দিছে বিয়ের জন্য। এখন সবাই রাজি হইয়া বিয়ে হয়েছে। মেয়েও রাজি, ছেলেও রাজি। ছেলের সামনেই তো বিয়ে হয়েছে, কারা অবস্থায় মনে করেন যে জেলারের রুমে। এখন মনে করেন যে আমরা এই চাচ্ছি শুধু মেয়েটা যেমন সুখে শান্তিতে বসতি করে, মেয়েটার উপর যেমন আর কোনো নির্যাতন না হয়। আজকেই আরেকটি বিয়ের ঘটনা ঘটেছে উত্তরাঞ্চলীয় জেলা নাটোরে। সেখানে আদালত চত্বরে ধর্ষণের মামলায় অভিযুক্ত এবং ভুক্তভোগীর মধ্যে এই বিয়ে অনুষ্ঠান হয়েছে। নাটোরের গুরুদাসপুর থানায় একজন তরুণী ধর্ষণের অভিযোগে একজন যুবকের বিরুদ্ধে মামলা করেছিলেন মাসখানেক আগে। সেই মামলায় গ্রেপ্তার থাকা অভিযুক্তের জামিনের আবেদন নাটোর জেলার দায়রা জজ আদালত নামঞ্জুর করেছিল। স্থানীয় একজন আইনজীবী জানিয়েছেন, জামিন নাকচ হওয়ার পর দুই পরিবার সমঝোতায় আসে এবং তা আদালতকে জানানো হলে আজ আদালত চত্বরে আদালতের নিকা রেজিস্ট্রার দুইজনের উপস্থিতিতে বিয়ে নিবন্ধন করেন। এরপর আদালত গ্রেপ্তার থাকা যুবককে জামিন দেয়। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের নীনা গোস্বামী বলেছেন, দেশের বিভিন্ন এলাকাতেই স্থানীয় সালিশির মাধ্যমেও ধর্ষণ মামলায় অভিযুক্ত এবং ভুক্তভোগীর বিয়ে দেওয়ার ঘটনা ঘটছে, কিন্তু তাতে সংশ্লিষ্ট আইনের ব্যত্যয় ঘটছে বলে তারা মনে করেন। আমাদের সমাজে এটা খুব বেশি যে অপ্রচলিত তা কিন্তু না, অনেক সময় এটা হয়ে থাকে। বিশেষ করে তো আমাদের একেবারে গ্রাম পর্যায়ে তো সেই একই জিনিসই, যে তারা সালিশের মাধ্যমে বিবাহ দিয়ে দিতে চায়। তো আমরা যদি সেই জায়গাটা চিন্তা করি তাহলে এটা খুবই একটু অন্যভাবে দেখার বোধহয় বিষয় আছে সেই জায়গায়। আইনে অবশ্যই বিষয় আছে যে ধর্ষণের মামলাগুলো আপোষযোগ্য নাকি আপোষযোগ্য না। সেই জায়গাতে তো সেই দৃষ্টিতে দেখলে এগুলো আপোষযোগ্যই না, আইনের ব্যত্যয়। আইনমন্ত্রী আনিসুল হক বিবিসিকে বলেছেন, ধর্ষণের অপরাধ আপোষযোগ্য অপরাধ নয়, এটা আইনে রয়েছে। শুনছিলেন কাদির কল্লোলের প্রতিবেদন। বাংলাদেশের রাজধানী ঢাকার ব্যস্ত সড়কের পাশে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ ও নির্যাতনের মামলায় আদালত আজ এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। আসামি মজনুকে আদালত একই সঙ্গে অর্থদণ্ডও দিয়েছে। গত 5ই জানুয়ারিতে ঘটা ওই ধর্ষণের খবর ছড়িয়ে পড়লে ধর্ষকের গ্রেফতার এবং বিচারের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। ওই ঘটনায় 2টি মামলা দায়ের করা হয়। এই ঘটনার 3 দিন পর বুধবার ভোর রাতে র্যাব অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। চাঞ্চল্যকর এই মামলার রায়ে কি বলা হয়েছে জানতে চেয়েছিলাম ঢাকায় সংবাদদাতা নাগিব বাহারের কাছে। মাসুদ, আজকে আদালত আসলে যে রায়টি দিয়েছে, ঘটনাটি ছিল জানুয়ারি মাসের, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ঢাকার একটি রাস্তার পাশেই এক জায়গায় ধর্ষণ এবং নির্যাতনের অভিযোগ আনা হয়েছিল। তো সেই অভিযুক্তকে সেই ঘটনার পর, জানুয়ারি মাসে ঘটনার পর কয়েকদিনের মধ্যে গ্রেফতারও করা হয় এবং আজকে আদালত রায়টি দিয়েছে। তো রায়ে আদালত যেটা বলেছে যে অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে এবং একই সাথে 50,000 টাকা জরিমানার শাস্তি দেওয়া হয়েছে, সেটা অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে আর কি তাকে। এবং বাদীপক্ষের আইনজীবীরাও বলছেন যে এটি হচ্ছে এই মামলার সর্বোচ্চ শাস্তি। যদিও আপনি জানেন গত 2 মাস আগে আসলে বাংলাদেশে ধর্ষণের যে শাস্তি, সেই শাস্তি সর্বোচ্চ শাস্তি করা হয়েছে মৃত্যুদণ্ড, কিন্তু এই মামলায় সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডই রাখা হয়েছে। তার কারণ এই মামলাটি যে সময় রুজু করা হয়েছিল, যে আইন অনুসারে, আমি বাদীপক্ষের আইনজীবীর সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে নারী ও শিশু নির্যাতন আইন 2000 এবং 2003-এর যে সংশোধনী, সেই অনুসারে যে ধারা ছিল, ওই ধারা অনুযায়ী সর্বোচ্চ শাস্তি আসলে ছিল যাবজ্জীবন কারাদণ্ড। অর্থাৎ যেহেতু মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি হওয়ার আগে এই মামলাটি করা হয়েছে এবং ওই ধারায় মামলাটি করা হয়েছে, সুতরাং তার জন্য সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডই দেওয়া ছিল। আজকের এই রায়ের পর বাদী অর্থাৎ ধর্ষণের শিকার নারী কি বলছেন সে সম্পর্কে জানা গেছে কিছু? মাসুদ, ধর্ষণের শিকার যে নারী ছিলেন, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী, তার সাথে সরাসরি কথা বলা সম্ভব হয়নি। তবে তার আইনজীবীরা আদালত থেকে বের হয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। সে সময় তারা যেটা বলেছেন যে ভুক্তভোগীর পরিবার এবং সাথে যারা সাক্ষ্য দিয়েছেন সবাই এই রায়ে সন্তুষ্ট। তার কারণ এটি হচ্ছে ওই মামলায় সর্বোচ্চ যে সাজা, সে সর্বোচ্চ সাজাই দেওয়া হয়েছে অভিযুক্তকে। আমরা সংবাদে দেখতে পাচ্ছিলাম যে আসামি পক্ষের আইনজীবী বলেছেন যে তার মতে আসামি ন্যায় বিচার পাননি
এবং চাইলে আসামি উচ্চ আদালতে অ্যাপিল করতে পারবেন। তো আইনজীবী কেন মনে করছেন যে এখানে ন্যায় বিচার পাওয়া যায়নি? মাসুদ, এই মামলার বিবাদী পক্ষের যিনি আইনজীবী তিনিও আসলে এই রায় শোনানোর পর সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তো সেখানে তিনি যেটা বলছিলেন, যে কারণে আপনি যে প্রশ্নটা করলেন যে কেন তিনি মনে করছেন যে আসামি ন্যায় বিচার পাননি, কারণ তিনি বলছেন যে সাক্ষ্য প্রমাণ এই মামলায় যতগুলো ছিল সেটা তার যেটা মনে হয়েছে যে সেটা সঠিকভাবে উপস্থাপন করা হয়েছে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। এছাড়া তিনি আরেকটা মন্তব্য করেছেন যে ২০ জন সাক্ষী এখানে মূলত ছিল এবং সেই ২০ জন সাক্ষীর সাথে যে প্রশ্ন উত্তর এবং তাদের সাথে যে কথাবার্তা বলা হয়েছে সেটা আরেকটু বেশি করা উচিত ছিল, মানে সেটা আরেকটু গভীরভাবে করা এবং আরেকটু সময় নিয়ে করা উচিত ছিল বলে তিনি মনে করেন। এজন্যই তিনি আসলে এই মন্তব্যটা করেছেন যে তার মতে আসামি পক্ষ মানে আসামি এই মামলায় ন্যায় বিচার পাননি, এবং তিনি এটাও মন্তব্য করেছেন যে আসামি যদি চায়, আসামির ইচ্ছা হলে তারা উচ্চ আদালতের কাছে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতের কাছে অ্যাপিল করতে পারেন। সংবাদদাতা নাগিব বাহার, ঢাকা থেকে। আপনাকে এখানে জানিয়ে রাখি যে বিবিসি বাংলার রেডিও অনুষ্ঠান দুটি শর্টওয়েভে কিন্তু শোনা যাচ্ছে। বাংলাদেশ সময় সন্ধে 7:30 আর ভারতীয় সময় 7টায় প্রবাহ প্রচারিত হচ্ছে 9510, 9900 আর 11750 কিলোহার্টজে, যথাক্রমে 31 এবং 25 মিটার ব্যান্ডে। আর বাংলাদেশ সময় রাত 10:30 আর ভারতে রাত 10টায় পরিক্রমা প্রচারিত হচ্ছে 7265 এবং 9585 কিলোহার্টজে, যথাক্রমে 41 ও 31 মিটার ব্যান্ডে। আপনারা শুনছেন বিবিসি বাংলার সন্ধেবেলার আয়োজন প্রবাহ। আপনাদের সঙ্গ দিচ্ছি আমি মাসুদ হাসান খান। এবার বাদবাকি বিশ্বের কিছু খবর পুলক গুপ্তর কাছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও অধিকৃত পশ্চিম তীরের একটি ইহুদি বসতিতে গিয়ে পৌঁছেছেন। মার্কিন কোনো পররাষ্ট্রমন্ত্রীর এ ধরনের সফর এটাই প্রথম। মিস্টার পম্পেও রামাল্লার কাছে একটি বসতিতে ওয়াইন তৈরির কারখানা পরিদর্শন করেন। তার প্রতি সম্মান দেখাতে তার নামে ইতিমধ্যেই একটি ওয়াইনের নামকরণ করা হয়েছে। ফিলিস্তিনে এই সফরের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে এবং ফিলিস্তিনি নেতারা একে উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন। হংকংয়ে চীনের ভূমিকার সমালোচনা করায় বেইজিং ব্রিটেন, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড এবং কানাডাকে তিরস্কার করেছে। হংকং সরকারকে নতুন কিছু ক্ষমতা দেয়ায় এসব দেশ চীনের সমালোচনা করেছিল। এক বিবৃতিতে চীন এতে অসন্তোষ প্রকাশ করেছে। হংকংয়ের একজন ঊর্ধ্বতন বিচারক রায় দিয়েছেন যে গত বছর প্রতিবাদকারীদের সঙ্গে সংঘর্ষের সময় দাঙ্গা পুলিশ তাদের পরিচয়ধারী ব্যাজ গোপন করে ওই এলাকায় আইন ভঙ্গ করেছে। বিচারক অ্যান্ডারসন চাও বলেছেন, পুলিশ এ বিষয়ে অভিযোগ দায়ের করারও কোনো সুযোগ রাখেনি। পুলিশ বলছে ব্যাজ সরিয়ে রাখার মাধ্যমে কর্মকর্তা ও তাদের পরিবারকে হয়রানি ও হুমকির হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ বিষয়ক পরিচালক হ্যান্স ক্লুগা বলেছেন, করোনা ভাইরাস মহামারীর কারণে ইউরোপে প্রতি 17 সেকেন্ডে একজন করে মানুষ মারা যাচ্ছে। তিনি বলেন, গত 2 সপ্তাহে ইউরোপে সার্বিক মৃত্যুর হার প্রায় 1/5 বেড়ে গেছে। ড. ক্লুগা হুঁশিয়ারি দিয়েছেন যে ইউরোপের জন্য আগামী 6 মাস কঠিন হবে। ভাইরাস মোকাবেলায় ভ্যাকসিন একটা বড় ধরনের আশার বার্তা আনলেও এটা ম্যাজিক সমাধান নয়, কারণ সরবরাহ পেতে বেশ সময় লেগে যাবে। জাপানে কোভিড-19-এর নতুন সংক্রমণের হার দৈনিক হিসাবে রেকর্ড মাত্রায় বাড়ার পর দেশটির প্রধানমন্ত্রী হুঁশিয়ার করে দিয়ে বলেছেন যে জাপান তার ভাষায় এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ইয়োশিহিদে সুগা নাগরিকদের সতর্ক থাকতে বলেছেন, তবে নতুন কোনো বড় ধরনের বিধিনিষেধ তিনি ঘোষণা করেননি। রাজধানী টোকিওতে ভাইরাস সতর্কতা এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থাগুলো দক্ষিণ এশিয়ার যেসব পরিচ্ছন্ন কর্মী জীবনের ঝুঁকি নিয়ে করোনা ভাইরাস রোগীদের সেবায় কাজ করছেন তাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। ভারত, পাকিস্তান ও বাংলাদেশে হাজার হাজার পুরুষ ও নারী টয়লেট ও রাস্তা পরিষ্কার এবং হাত দিয়ে আবর্জনা সাফাইয়ের কাজ করছেন। বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে দেয়া এক বিবৃতিতে সংস্থাগুলো বলছে, এরা সমাজের অনগ্রসর শ্রেণীর বা নিম্ন বর্ণের মানুষ হওয়ায় তাদের এক ঘরে করে রাখার এবং তাদের বিরুদ্ধে বৈষম্যের প্রবণতা রয়েছে। বিশ্ব সংবাদ পরিবেশন করলেন পুলক গুপ্ত। বাংলাদেশের মানসিক স্বাস্থ্য সেবার চিকিৎসকরা জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব মানসিক চিকিৎসকরা অনলাইনে স্বাস্থ্যসেবা এবং প্রাইভেট চেম্বারে রোগী দেখা বন্ধ রাখবেন। রাজধানী ঢাকায় একটি মানসিক স্বাস্থ্য চিকিৎসা কেন্দ্রে এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার মৃত্যুর পর হত্যা মামলায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের এক চিকিৎসককে গ্রেপ্তারের প্রতিবাদে তারা এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। শুনুন ঢাকা থেকে মুন্নি আক্তারের প্রতিবেদন।
বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি মানসিক চিকিৎসার হাসপাতালে এক পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিস্ট্রার ড আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয় গত 17 নভেম্বর। এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো অনলাইন এবং প্রাইভেট চেম্বারে রোগী দেখা বন্ধ রেখেছিলেন মানসিক স্বাস্থ্য চিকিৎসকরা। আজ এই ধর্মঘট শেষ হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সেটি আবার বাড়ানো হয়েছে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে বিকেলে এক সংবাদ সম্মেলনে মানসিক চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট BAP এর সহসভাপতি অধ্যাপক আজিজুল ইসলাম বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই প্রতিবাদ এবং কর্মবিরতি অব্যাহত থাকবে। অবিলম্বে ডাক্তার আবদুল্লাহ আল মামুনের নিঃশর্ত জামিন ও মুক্তির দাবি করছে এবং সকল মানসিক চিকিৎসকদের ঢালাওভাবে কমিশন সহ অন্যান্যভাবে জড়িয়ে দেওয়ার প্রচেষ্টাকে নিন্দা জানাচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল 18 নভেম্বর এবং আজকে 19 নভেম্বর অনলাইন সহ সকল প্রাইভেট চেম্বার বন্ধ রাখছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রাইভেট চেম্বার বন্ধ থাকবে। সংবাদ সম্মেলনে গ্রেপ্তার হওয়া চিকিৎসক মিস্টার আল মামুনের দ্রুত এবং নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। এর আগে এক বিবৃতি প্রকাশ করা হয় যেখানে দাবি করা হয় যে মিস্টার আল মামুন এই হত্যাকাণ্ডের সাথে কোনোভাবেই জড়িত নন। এ বিষয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট নামে সংগঠনটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড সিফাতি সাইদ বলেন, মিস্টার আল মামুন কোনোভাবেই হত্যা মামলার আসামি হতে পারেন না, কারণ তিনি নিহত পুলিশ কর্মকর্তা আনিসুল করিমের চিকিৎসার সাথে সংশ্লিষ্ট ছিলেন না। এই ঘটনার সাথে ডাক্তার মামুন কিভাবে জড়িত হলেন, তিনি কিভাবে একজন হত্যা মামলার আসামি হন? রোগীরা যখন সরকারি হাসপাতালে ভর্তি হতে চান না, সরকারি হাসপাতালে পরিবেশটা অনেকেরই পছন্দ না, তখন তো তারা ডাক্তারদেরকে আমাদেরকেও হরহামেশাই জিজ্ঞাসা করেন যে আমি প্রাইভেট কোথায় ভর্তি হতে পারি। এই সময় সেই প্রাইভেট ক্লিনিকে যদি কেউ রেফারেন্স দেন বা নাম দেন, সেটাই যদি হয়ে যায় যে সেই ক্লিনিকের দালাল অথবা সেখানে কমিশন খাচ্ছে বলে হচ্ছে এই কাজটি করেছে, তাহলে তো সেটা কখনোই সত্য না। এদিকে দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্য এবং মাদক নিরাময় কেন্দ্রে রোগীদের সাথে অমানবিক আচরণ নিয়ে অভিযোগ থাকলেও এ বিষয়ে মানসিক চিকিৎসকদের সংগঠন আগে কেন কোনো পদক্ষেপ নেয়নি এমন প্রশ্নে ড সিফাতি সাইদ বলেন, এর আগে আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাননি তারা। আসলে এর আগে এই ধরনের কোনো অফিসিয়াল কোনো অভিযোগ আমরা কখনো পাইনি। অ্যাসোসিয়েশন তখনই ব্যবস্থা নিতে পারে, আইনি ব্যবস্থা, যখন কোনো সুস্পষ্ট অভিযোগ আসে। তো এই ধরনের অভিযোগ আমাদের কাছে কখনো আসেনি। আমরা বিভিন্ন জায়গায় বা বিভিন্ন, বিশেষ করে বিভিন্ন রিহ্যাব সেন্টারে অনেকেই বলেন যে হচ্ছে গিয়ে ধরনের মারধর করা হয়েছে বা টর্চার করা হয়েছে, কিন্তু সুনির্দিষ্ট কোনো অভিযোগ আসলে আমরা অবশ্যই সেটার জন্য ব্যবস্থা নিতাম। এদিকে চিকিৎসকদের এই কর্মবিরতি সাধারণ রোগীদের জন্য ভোগান্তিকর বলে অভিযোগ তুলেছেন অনেকেই। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম BBC বাংলাকে বলেন, তার নেতৃত্বে কর্তৃপক্ষের একটি দল জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রতিনিধিদের সাথে দেখা করেছেন এবং আলোচনাও হয়েছে। বিষয়টি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথেও আলোচনা হয়েছে এবং তিনি আশ্বাস দিয়েছেন যে সরকার পুরো বিষয়টি গুরুত্বের সাথে দেখবে। খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। সেই সাথে মামলা এবং গ্রেপ্তারের ঘটনা তদন্তের আওতায় থাকার কারণে মিস্টার আল মামুনকে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এই ছিল মুন্নি আক্তারের প্রতিবেদন। বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাচারের প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন জানিয়েছেন যে তাদের তথ্য অনুযায়ী রাজনীতিবিদরা নন, বিদেশে অর্থ পাচার করছেন সরকারি কর্মচারীরা। তিনি বলেন, কানাডার টরন্টো শহরের বাংলাদেশিদের বিষয়ে গোপনে খোঁজখবর নেওয়ার পর জানা গেছে যে সংখ্যার দিক থেকে অনেক বেশি সরকারি কর্মচারী সেখানে বাড়িঘর করছেন এবং তাদের ছেলেমেয়েরা সেখানে থাকে। আসলে ব্যাপারটা কতটুকু সত্যি, এ বিষয়ে শুনবেন আমাদের রাতের আয়োজন পরিক্রমায়। নজর দেব উত্তর পূর্ব ভারতের দিকে। ভারতের ত্রিপুরা রাজ্যে রিয়াং বা ব্রু উপজাতির লোকজনের পুনর্বাসনকে কেন্দ্র করে সেখানকার বাঙালি ও উপজাতীয়দের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। কেন্দ্রের আর্থিক সাহায্য নিয়ে ত্রিপুরা সরকার রাজ্যের বিভিন্ন এলাকায় প্রায় 5,500 ব্রু পরিবারকে বসত করতে দিতে চায়, কিন্তু স্থানীয় বাঙালি ও মিজো বাসিন্দাদের একটি জোট সেই প্রস্তাবের তীব্র বিরোধিতা করছে। ব্রুদের পুনর্বাসনের বিরুদ্ধে এই বাঙালি ও মিজোরা ত্রিপুরার কাঞ্চনপুর এলাকায় অনির্দিষ্টকালীন বন্ধেরও ডাক দিয়েছে। অন্যদিকে ব্রু শরণার্থীরা অনুপজাতিদের বাড়িঘরেও হামলা চালিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে বিস্তারিত জানাতে বিবিসির দিল্লি স্টুডিও থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ। শুভ, ত্রিপুরায় বাঙালি আর উপজাতিদের মধ্যে সংঘাতকে কেন্দ্র করে আবার একটি অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে হচ্ছে। ঠিকই বলেছেন মাসুদ, এবং এই সংঘাতের একদিকে রয়েছে বাঙালি, বাংলা ভাষাভাষী ও মিজোরা, আর অন্যদিকে রিয়াং উপজাতির মানুষজন, যাদেরকে স্থানীয়ভাবে ব্রু বলে ডাকা হয়। বাঙালি এবং মিজোরা ত্রিপুরার তারা জয়েন্ট মুভমেন্ট কমিটি নামে বা জেএমসি নামে একটা জোট গড়ে তুলেছেন আন্দোলনের জন্য, এবং তারা এই ব্রুদের ত্রিপুরাতে পুনর্বাসনের বিরোধিতা করছেন। তারা বলছেন যে তাদের বাড়িঘরে 36টা বাড়িঘরে সম্প্রতি এই ব্রু উপজাতির লোকজন হামলা চালিয়েছেন বলে অভিযোগ করছেন, এবং উল্টো দিকে প্রশাসনও সব ধরনের জমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে কাঞ্চনপুর এলাকায়, ত্রিপুরার যেখানে সবচেয়ে বেশি সংখ্যক ব্রু পরিবার এখন আছে। কিন্তু প্রশাসনের সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই এই জেএমসি জোটের সমর্থকরা, হাজার হাজার সমর্থক বিভিন্ন সরকারি দপ্তরের সামনে বিক্ষোভ অবস্থান দেখিয়েছেন, গতকালও দেখিয়েছেন, আজও দেখিয়েছেন, এবং পুরো কাঞ্চনপুর এবং আশেপাশের এলাকা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। ফলে পরিস্থিতি খুবই খারাপ, এটা বলাই যেতে পারে। শুভ, এই যে ব্রু শরণার্থীদের পুনর্বাসনের ক্ষেত্রে আপত্তিটা ঠিক কোথায়? মাসুদ, এই ব্রুরা 23 বছর আগে মিজোরাম থেকে পালিয়ে ত্রিপুরায় এসে আশ্রয় নিয়েছিলেন। মিজোরামেও একটা জাতিগত সংঘর্ষ হয়েছিল, সেখান থেকে তখন তাদের বসতবাটি থেকে পালিয়ে আসতে হয় এবং তারা ত্রিপুরায় এসে আশ্রয় নেন। তখন থেকেই গত 1997 সাল থেকেই তারা কিন্তু ত্রিপুরাতে শরণার্থী হিসেবে আছেন। নিজের দেশেই কিন্তু নিজের ঘরবাড়ি ভিটেমাটি হারিয়ে তারা অন্য রাজ্যে এসে শরণার্থীর মতো আছেন। এখন তাদেরকে পুনর্বাসনের, ত্রিপুরায় যাতে তারা ঠাঁই পান, এটার জন্য চেষ্টা চলছে বহুদিন ধরেই। কিন্তু এটাতে তীব্র আপত্তি রয়েছে যারা আগে থেকেই ত্রিপুরায় রয়েছেন, সেই বাঙালি এবং কাঞ্চনপুর এলাকার মিজো জনগোষ্ঠীর লোকজনের। তারা বলছেন যে স্থায়ীভাবে যদি ব্রুদের এখানে বসত করতে দেওয়া হয় তাহলে এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে, তাই এটার তারা বিরোধিতা করছেন, এবং এটাকে ঘিরেই এই সাম্প্রতিকতম উত্তেজনা যেটা সেটা দেখা দিয়েছে। শুভ, আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি আপনার কাছে, যে এই যে বিবাদ, এই বিবাদের মধ্যে কি কোনো রাজনীতি রয়েছে, কোনো ভোটের রাজনীতি বা জনসংখ্যার রাজনীতি, কি মনে হয়? হ্যাঁ, জনসংখ্যা রাজনীতি আছে এই অর্থে যে ত্রিপুরার বাঙালি এবং অবাঙালি রাজনীতিকে ঘিরে ত্রিপুরা রাজ্যের রাজনীতি আবর্তিত হচ্ছে, আমরা বহুদিন ধরেই এটা জানি। এবং এটার ব্যাপারে বাঙালিদের থেকে একটা বিরোধিতা যে আছেই, যে অবাঙালি বা উপজাতিদের ত্রিপুরায় নতুন করে বসত করতে দেওয়ার অনুমতি, তাতে ত্রিপুরার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাবে, এই আশঙ্কাটা বাঙালি প্রধান এই রাজ্যটায় কিন্তু আছেই, এবং সেটার প্রতিফলন এখানে ঘটছে, এটা বোঝাই যাচ্ছে। পাশাপাশি এটাও বলবো যে এবছরের জানুয়ারি মাসেই কিন্তু ত্রিপুরার বিজেপি সরকার আর রিয়াংদের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যেখানে তাদেরকে ত্রিপুরাতে বসত করতে দেওয়া হবে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এমনকি ত্রিপুরা সরকার এটাও বলেছিল যে রিয়াং বা এই ব্রুদের ত্রিপুরায় ভোটের অধিকারও দেওয়া হবে। তাদেরকে মিজোরামে ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, এই বাস্তবতাটা এখন সবাই মেনে নিয়েছেন। ফলে ত্রিপুরাতেই তাদের স্থায়ীভাবে বসতের ব্যবস্থা করা হচ্ছে। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি শুভ, সেটা হচ্ছে যে হাতে যেহেতু সময় কম, সরকার কি পুনর্বাসনের পরিকল্পনায় এখনো অনড় রয়েছে এইসব প্রতিবাদ বিক্ষোভের পরও? হ্যাঁ, সরকার বলছে যে পুনর্বাসন হবেই। জানুয়ারি মাসে তারা যে চুক্তি করেছিল যে পুনর্বাসনের ব্যাপারে, তারপরে কোভিড মহামারীর কারণে সেটার বাস্তবায়ন এতদিন বিলম্বিত হয়েছে, এটাই সরকারের বক্তব্য। কিন্তু তাদের বক্তব্য যে প্রতিশ্রুতি তারা রিয়াংদের দিয়েছেন সেইটা অনুযায়ী ত্রিপুরায় তাদের বসতের ব্যবস্থা অবশ্যই করা হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দিল্লি থেকে খবর দিচ্ছিলেন সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ। এবার সোশ্যাল মিডিয়ার খবর শুনব ফয়সাল তিতুমিরের কাছে। ধন্যবাদ মাসুদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকের আলোচিত খবরগুলো নিয়ে হাজির হয়েছি আমি ফয়সাল তিতুমির, আর সঙ্গে আছেন আমি আফরোজা নীলা। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণ ও নির্যাতনের মামলায় যে রায়ের খবর একটু আগে আপনারা শুনছিলেন, সেটিই কিন্তু ট্রেন্ড করছে সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে নানাজন নানা মন্তব্য করেছেন। বিবিসি বাংলার ফেসবুক পাতায় এই খবরের নিচে আরিফ হোসেন লিখেছেন, নিঃসন্দেহে প্রশংসনীয়, দেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠের একজন ছাত্রীকে কোন সাহসে এসব করতে পারে। আশা করি এ থেকে অন্যেরা শিক্ষা নেবে। তবে হাসানুল বান্না কিন্তু ভিন্ন মত পোষণ করছেন। তিনি বলছেন, এই দেশের আইন বরাবরই তাদের জন্য যাদের পেছনে কোনো বড় বৃক্ষ নেই। অনেকটা একই রকম মন্তব্য রাকিবুল ইসলামের। বলছেন, চুনোপুটিতে আইন ফিরে পায় নিজস্ব স্বকীয়তা, রাঘব বোয়ালদের ক্ষেত্রে আইন ঘুমিয়ে পড়ে। সারাবন চাকমার মন্তব্য, প্রতিটি ধর্ষণের শাস্তির
এমনটা যুগান্তকারী রায় যেন হয়। আর আরিফ আহমেদ লিখেছেন, শুধু মজনুর বিচার করলে হবে না, বাকি সব মজনুর বিচার করতে হবে। এরকমই নানান মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অন্যদিকে আরেকটি খবর, সেটি হলো দিনে বাসাবাড়িতে গৃহকর্মী আর রাতে করেন ছিনতাই। প্রেমিক প্রেমিকা সেজে পথচারীদের টার্গেট করে এই কাজ করতেন তারা। 6 মাসে 47 জনকে ছুরিকাঘাতের মতো ঘটনাও ঘটেছে। চট্টগ্রামের এই খবরটি কিন্তু বেশ সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। নীলা, ঠিক বলেছেন তিতুমির। এই চক্রটি গ্রেফতারের খবর সংবাদ সম্মেলনে বিস্তারিত জানিয়েছে পুলিশ। আর এই খবরটি নিয়ে আরিফ ইসলামের মন্তব্য, চট্টগ্রামে অপরাধের অভয়ারণ্য হয়ে উঠেছে যেন এই কোতোয়ালি থানা আওতাধীন এলাকাগুলো। অন্যদিকে জজ মালিকের মন্তব্য, এই ধরনের হাজার হাজার নিউজ দেখতে পাই, অপরাধীরা গ্রেফতার হয় কিন্তু একটা অপরাধীর শাস্তি হতে দেখলাম না। আব্দুল লতিফ বলছেন, পুলিশ ঠিকই গ্রেপ্তার করলো, ঠিকই কোর্টে চালান করবে, তারপর একদিন জেল থেকে ছাড়া পাবে, ফিরে যাবে আবারও পুরনো পেশায়। আর ইমদাদুল হক কালামের মন্তব্য, এটার মতো ক্রাইম বর্তমানে অনেক জায়গায় চলছে, সঠিক বিচার নাই, এটাই প্রবলেম। নীলা, এরকম মন্তব্য কিন্তু বেশি দেখা যাচ্ছে, তবে একই সাথে কিন্তু অনেকেই নিজেদের ছিনতাইয়ের শিকার হবার অভিজ্ঞতারও বর্ণনা দিচ্ছেন। একদম ঠিক তুমি যেরকম স্বাধীন ইসলাম লিখেছেন, আমি নিজে অবাক, গতকাল সোমবার সন্ধ্যায় আমার ব্যাগ নিয়ে গেছে, তার ভেতরে 3,500 টাকা ছিল। সেও মহিলা, ভাবতেই অবাক, মেয়ে হয়ে কেমন জীবনযাপন করে। অন্যদিকে সাইফ মাহমুদ শাহিন বলছেন, এদের কারণেই আজ শহরের সাধারণ মানুষ নিরাপদ জীবনযাপন করতে পারে না। এই সব অপরাধ দমন করতে শহরের প্রতিটি ভবনে এবং নির্দিষ্ট জায়গায় সিসি ক্যামেরা স্থাপন করা বাধ্যতামূলক হোক এবং অন্যায়কারীদের উপযুক্ত শাস্তি দেয়া হোক। অন্যদিকে টানা তৃতীয় দিনও অন্ধকারে সিলেট। মঙ্গলবার সেখানকার একটি বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের পর থেকেই লোডশেডিং চলছে পুরো সিলেট নগরী জুড়ে। সামাজিক মাধ্যমে নানান দুর্ভোগের কথা জানাচ্ছেন সেই এলাকার মানুষেরা। আজ বিকেল পর্যন্ত সংযোগ ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছিল বিদ্যুৎ বিভাগ, এমনটিই জানা গেছে। এবং সেখানে নীলা, যদিও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে কিন্তু বেশ সমস্যায় পড়ছেন, কারণ মোবাইলে চার্জ থাকছে না। তবে এর মধ্যে জামাল আহমেদ লিখেছেন, ডিজিটাল বাংলাদেশ বাংলাদেশ বলে এটা কি ডিজিটাল বাংলাদেশের নমুনা? 3 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত মেরামত করতে পারে না। মানুষ যে কি কষ্ট করতেছে, যারা ভুক্তভোগী তারাই জানে। আর সুজন মিয়ার মন্তব্য, কোনো সময়সীমা আছে কবে চালু হতে পারে? আজকে কি পাবো নাকি আরও দেরি হবে? জানালে ভালো হতো। এই বিষয়ে কিন্তু যতটুকু জানা যাচ্ছে সেটি হচ্ছে আজকে রাতের মধ্যে আসলে পুরোপুরি বিদ্যুৎ সংযোগ ফিরে আসবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। অন্যদিকে করোনার কারণে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল প্রাঙ্গণে লাল শাক চাষ করছেন প্রধান শিক্ষক। এই খবরটি কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে। করোনা ভাইরাসের মহামারীর কারণে গত 8 মাস যাবত স্কুল বন্ধ, আর এই সময়টায় কাজে লাগিয়েছেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার হাজী কোরবান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্কুল প্রাঙ্গণে তিনি বপন করেছেন লাল শাক। প্রধান শিক্ষকের এমন সিদ্ধান্তে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, সোশ্যাল মিডিয়াতেও যেটার রূপ আমরা দেখতে পাচ্ছি। মাহিদুজ্জামান লিখেছেন, প্রশংসা পাওয়ার যোগ্য। অন্যদিকে রবিউল আলমের মন্তব্য, ভালো উদ্যোগ, তবে উচিত ছিল কৃষি শিক্ষা বিষয়ের ছেলেদের এই উদ্যোগে সামিল করানো। হতে পারত এটা তাদের সবচেয়ে ভালো ব্যবহারিক ক্লাস। তবে লিয়ান রয় বলছেন, ভুল করছে। শাকসবজির দাম বেশি, প্রধান শিক্ষক নিজের পকেট ভর্তি আর নিজের প্রয়োজনেই করছে, সেক্ষেত্রে মাঠ আর থাকলো না। এলাকার পোলাপাইনের ক্ষতি করছে, খেলাধুলা না করতে পারায় তাদের মানসিকতা খারাপ হচ্ছে। কফিল উদ্দিন খান লিখেছেন, স্যারকে পুরস্কার দেওয়া উচিত। কিছু মানুষ আছে নিজে তো কিছু করবে না, কেউ ভালো কিছু করলে তার সমালোচনা করবে। তো এসবই ছিল আজকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের আপডেট। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। এবার অধিবেশন শেষ করার আগে সংবাদ শিরোনাম। আফগানিস্তানে 39 জন বেসামরিক নাগরিককে অস্ট্রেলিয়ার সৈন্যরা বেআইনিভাবে খুন করেছে এমন প্রমাণ মিলেছে। বাংলাদেশে ধর্ষণ মামলায় আদালতের আদেশে ফেনীতে অভিযুক্তের সাথে ভুক্তভোগী তরুণীর বিয়ে হয়েছে। নাটোরেও আরেকটি ধর্ষণ মামলায় সেখানকার আদালতে ভুক্তভোগী এবং অভিযুক্তের মধ্যে বিয়ে হয়েছে। আর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও অধিকৃত পশ্চিম তীরের একটি ইহুদি বসতিতে গিয়ে পৌঁছেছেন। বিবিসি থেকে আমাদের পরবর্তী অনুষ্ঠান পরিক্রমা প্রচারিত হবে আজই বাংলাদেশ সময় রাত 10:30 আর ভারতে রাত 10টায়। সেই অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মাসুদ হাসান খান। ধন্যবাদ বাংলা আয়োজনে সঙ্গ দেওয়ার জন্য। This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com.
This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলায় এখনকার প্রধান খবর। আফগানিস্তানে ৩৯ জন বেসামরিক নাগরিককে অস্ট্রেলিয়ার সৈন্যরা বেআইনিভাবে খুন